সকলকে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগের পার্ট 1 ক্লাসে স্বাগত। তো এই ক্লাসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পরীক্ষাতে এখান থেকে খুব কমনলি কোয়েশ্চন চলে আসে, আর সেটা যেহেতু একটা বড় টপিক, সুতরাং আমাদের ক্লাসটা একটু বড় হবে। তো আমরা প্রথমে একটু জেনে নিই আমাদের রোড ম্যাপটা কীরকম, আমরা কীভাবে এই পুরো টপিকটাকে কভার করতে চাই। আমরা প্রথমেই এটা যে রেসপন্সিবল প্যারাসাইটটা আছে অর্থাৎ প্লাজমোডিয়াম, এটা সম্পর্কে মাইক্রোবায়োলজির পার্সপেক্টিভে কিছু ইন্ট্রোডাকশনের কথাবার্তা বলবো। আমরা খুব বেশি গভীরে যাব না, জাস্ট ফার্মাকোলজির জন্য সুপারফিশিয়ালি আমার যতটুকু ইনফরমেশন জানাটা প্রয়োজন। এরপরে আমরা এখানে যে অ্যান্টি ম্যালেরিয়াল এজেন্টগুলো আছে এগুলো ক্লাসিফিকেশন পড়বো, আমরা ন্যাশনাল গাইডলাইন পড়বো, খুবই গুরুত্বপূর্ণ। এবং সর্বশেষে এই অ্যান্টি ম্যালেরিয়াল এজেন্টকে আমরা ইন্ডিভিজুয়ালি ধরে ধরে আলোচনা করব। তো শুরু করা যাক। তো প্রথমেই চলে আসো যে এই ম্যালেরিয়ার জন্য আমার কজেটিভ অর্গানিজমকে। কজেটিভ অর্গানিজম হচ্ছে প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম হচ্ছে একটা ফ্যামিলি। প্লাজমোডিয়ামের ভেতরে আমাদের অনেকগুলো স্পেসিস রয়েছে। ফর এক্সাম্পল এখানে আছে প্লাজমোডিয়াম ভিভেক্স অথবা ভাইভেক্স, প্লাজমোডিয়াম ফেলসিপারাম ওভালি অথবা ম্যালেরি। এর মধ্যে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে এই ভাইভেক্স অথবা ভিভেক্স আর হচ্ছে ফেলসিপারাম, এই দুইটা গুরুত্বপূর্ণ। সাধারণত আমাদের যে হিল এরিয়াগুলো আছে, যেমন হচ্ছে তোমার মনে করো বান্দরবন, খাগড়াছড়ি, এই জায়গাতে এই ফেলসিপারামটা খুব কমন। ওইখানে ম্যালেরিয়া হলে ধরা হয় যে সেইটা প্লাজমোডিয়াম ফেলসিপারাম ধরে হয়েছে। আর আমাদের যে প্লেন এরিয়া আছে, আমাদের সমতল ভূমি, এই প্লেন এরিয়াতে ধরা হয় যে এইটা যদি হয় তাহলে এটা ভাইভেক্স দ্বারা হয়েছে। ঠিক আছে, ওভালি এবং ম্যালেরি এতটা কমন না। ভাইভেক্স এবং প্লাজমোডিয়াম ফেলসিপারাম, এর মধ্যে ফেলসিপারামটা সব থেকে বেশি কমন। আমাদের প্লেন এরিয়াতেও কিন্তু ম্যালেরিয়াটা খুব একটা বেশি হয় না। এরপরে চলে আসো যে মুড অফ ট্রান্সমিশন কি, অর্থাৎ এই ম্যালেরিয়াটা হওয়ার জন্য যে ইনফেকশাস সাবস্টেন্সটা রয়েছে এটা কীভাবে আমাদের বডিতে হেন্টিকল। প্রথম কথা, এটার পজিটিভ অর্গানিজম ছিল কি প্লাজমোডিয়াম। ঠিক আছে, সেটা হতে পারে প্লাজমোডিয়াম ভাইভেক্স অথবা প্লাজমোডিয়াম ফেলসিপারাম। ঠিক আছে, যখন তোমাকে একটা মস্কিউটো, একটা মশা কামড় দিতেছে, তখন তো এই পুরো ভাইভেক্স অথবা ফেলসিপারাম তোমার বডিতে যায় না। তখন ওই মশাটা এই ভাইভেক্স অথবা ফেলসিপারামের একটা ইনফেক্টিভ ফর্ম তোমার বডির ভেতরে হেন্টি করে দিতেছে। যদি সেটা মশার কামড়ে হয় তখনকার ইনফেক্টিভ ফর্মটা হচ্ছে স্পোরোজয়েড, অর্থাৎ স্পোরোজয়েডটা তোমার বডিতে হেন্টি করতেছে। আর যদি সেইটা ইনফেক্টেড ব্লাড ট্রান্সফিউশনের জন্য হয় তখনকার হচ্ছে এই ইনফেক্টিভ ফর্মটা হচ্ছে ট্রোপোজয়েড। ঠিক আছে, এই বিষয়টা খুব সহজভাবে বুঝো। যখন তোমাকে মশা বাইট করলো তখনকার তোমার বডিতে যাবে হচ্ছে স্পোরোজয়েড। এই স্পোরোজয়েডটা নর্মালি তোমার বডিতে যাওয়ার পরে এই স্পোরোজয়েডের বিভিন্ন পরিবর্তন হয়ে সে বিভিন্ন ফর্মে চলে যেতে পারে। সে এখান থেকে সাইজন হতে পারে, সে সেইখান থেকে ট্রোপোজয়েড এই ট্রোপোজয়েড হতে পারে, সে এখান থেকে মেরোজয়েড হতে পারে। ঠিক আছে, বাট মশা থেকে যেটা চলে আসতেছে সেইটা কিন্তু অবশ্যই স্পোরোজয়েড। এই জন্য তোমার ম্যালেরিয়াটা যদি কোনো মশার সরাসরি কামড়ে হয় তখন তোমার বডিতে ঢুকতেছে হচ্ছে স্পোরোজয়েড। আর যদি কোনো মশা সরাসরি কামড় না দেয়, এরকম হয়েছে যে কোনো একটা ইনফেক্টিয়াস পারসন ছিল, ওই পারসন থেকে তুমি কোনো ব্লাড নিছো, ব্লাড ট্রান্সফিউশন করছো, অথবা তুমি নিডেল স্টিক ইনজুরি হয়েছো, যেই নিডেলটা ওনার বডির সাথে সরাসরি, মানে ওনার বডির ব্লাডের সাথে সরাসরি রিলেটেড ছিল, অথবা মাদারে ছিল, মাদার থেকে প্লাসেন্টার মাধ্যমে ফিটাসে গেছে। তো এইখানে কিন্তু সরাসরি তোমার স্পোরোজয়েডটা যাবে না, এখানে যাবে ট্রোপোজয়েড। কারণ এইখানে মশা কামড় দিচ্ছে না, মশার বডি থেকে আসতেছে না, বরং কোনো একজন মানুষের বডি থেকে আসতেছে। মানুষের বডিতে প্রথমে যাবে স্পোরোজয়েড যাওয়ার পরে সেইটা ওই মানুষের বডিতে গিয়ে অলরেডি ট্রোপোজয়েডে কনভার্ট হয়ে গেছে। এই জন্য যখন তুমি ব্লাড ট্রান্সফিউশন করছো অর্থাৎ ওই পার্সনটা থেকে সরাসরি নিতেছো তখন চলে যাচ্ছে ট্রোপোজয়েড। ঠিক আছে, বাট আমরা এখানে ট্রোপোজয়েড নিয়ে এতটা কথা বলবো না, আমরা মেনলি স্পোরোজয়েড নিয়ে কথা বলবো। তো জাস্ট মনে রাখো যে মশা কামড় দিচ্ছে, দ্যাটস মিন স্পোরোজয়েড। এই প্লাজমোডিয়াম ভিভেক্স অথবা প্লাজমোডিয়াম ফেলসিপারামে একটা ইনফেক্টিভ ফর্ম যেটা হচ্ছে স্পোরোজয়েডটা আমার বডিতে হেন্টিকল। এখন মশা যে কামড় দিল, কোন ধরনের মশা, সেটা অবশ্যই ইনফেক্টেড ফিমেল অ্যানোফিলিস মস্কিউটো। প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ, এখানে অবশ্যই ফিমেল হবে এবং ইনফেক্টেড হবে। সে ফিমেল বাট ইনফেক্টেড না, অর্থাৎ মশার যদি নিজে প্লাজমোডিয়ামদের ইনফেক্টেড না হয় তাহলে কিন্তু কোনো ধরনের সমস্যা নাই। অবশ্যই মশাকেও তোমার ইনফেক্টেড হতে হবে, এবং সেটা হচ্ছে ফিমেলের ক্ষেত্রে হয়, কারণ ফিমেল ছাড়া মেলদের স্কিন কাটিং অ্যাবিলিটি নাই, তারা আমাকে কামড় দিতে পারে না, আমাকে শুধুমাত্র ফিমেলরাই কামড় দিতে পারবে। এইখানে দেখো আমি সেই কথাটাই বলছি যে ফিমেলদের ক্ষেত্রে শুধুমাত্র স্কিন কাটিং অ্যাবিলিটিটা রয়েছে, কারণ ফিমেলদের ম্যাক্সিলা অথবা ম্যান্ডিবল সৃষ্টিকর্তা এমনভাবেই তৈরি করে দিতেছে যে তারা যাতে আমাকে বাইট করতে পারে, কামড় দিতে পারে। ম্যানদের ক্ষেত্রে এই সুযোগটা নাই। তো এখন একটা প্রশ্ন হতে পারে যে সৃষ্টিকর্তা কী জন্য ফিমেল মস্কিউটের এই ধরনের অ্যাবিলিটিটা দিছে, ম্যানদের দেয় নেই। এর কারণ হচ্ছে রিপ্রোডাকশন। ফিমেলরা যেহেতু রিপ্রোডাকশন করে, ফিমেলদের কিন্তু এক্সট্রা নিউট্রিশনের প্রয়োজন হয়, আর নিউট্রিশনের সব থেকে ভালো সোর্স হচ্ছে হিউম্যান ব্লাড। ঠিক আছে, সেই জন্য সৃষ্টিকর্তা ফিমেলদের এই অ্যাবিলিটি দিয়ে দিচ্ছে যে তোরা সরাসরি মানুষের রক্ত থেকে নিউট্রিশন নিবি। আর ম্যানরা যেহেতু সরাসরি রিপ্রোডাকশনের সাথে জড়িত না, দ্যাটস ওয়াই এখানে এত নিউট্রিশনের প্রয়োজন নেই। সেই জন্য ম্যানরা দেখা যায় ফ্রুট জুস এখান থেকে নিউট্রিশন নেয়। অর্থাৎ আমরা যেটা বলতে চাচ্ছি যে কোন ধরনের মশা, অবশ্যই ইনফেক্টেড ফিমেল অ্যানোফিলিস মস্কিউটো।
কী জন্য ফিমেল? কারণ ফিমেলের স্কিন কাটিং অ্যাবিলিটি আছে, ম্যানদের নাই। ফিমেলদের কী জন্য আছে? কারণ ফিমেলদের এক্সট্রা নিউট্রিশন প্রয়োজন, এই জন্য তাদের ম্যান্ডিবল এবং ম্যাক্সিলা ওয়েল ডেভেলপ, যে কারণে তারা স্কিন কাট করতে পারে। এরপরে আমরা যদি একটু ক্লাসিফিকেশনটা দেখতে চাই, যে অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগের ক্লাসিফিকেশনটা দেখার আগে আমাদের একটু এটা লাইফ সাইকেল সম্পর্কে ধারণা রাখাটা প্রয়োজন। কারণ এই যে আমরা বলি যে প্রি হেরিথ্রোসাইটিক হেরিথ্রোসাইটিক, এখানে অনেক কিছু বোঝার আছে। এখন আমরা যদি লাইফ সাইকেল না বুঝি তাহলে এই জিনিসগুলো বুঝবো না। তো আমরা প্রথমে একটু লাইফ সাইকেলটা পড়তে চাই। তো এখানে এই প্লাজমোডিয়ামের যে লাইফ সাইকেল আছে এটাকে আমরা হচ্ছে দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে হিউম্যান সাইকেল আর একটা হচ্ছে মস্কিউটো সাইকেল। হিউম্যান সাইকেলে দেখা যায় যে এই প্লাজমোডিয়ামের যে অ্যাসেক্সুয়াল স্টেজটা আছে সেইটা হয়, আর মস্কিউটোর মধ্যে সেক্সুয়াল। এই জন্য মস্কিউটো, মশাকে বলা হইতেছে ডেফিনেটিভ হোস্ট। কারণ কি? কারণ এখানে সেক্সুয়াল স্টেজটা। আর হিউম্যানকে বলা হইতেছে ইন্টারমিডিয়েট হোস্ট, কারণ এখানে অ্যাসেক্সুয়াল। তো মস্কিউটোর সাইকেলে কি হয় সেই জিনিসটা নিয়ে আমাদের কনসার্ন না, মস্কিউটোর ভিতরে এটা থাকুক না থাকুক এইটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে হিউম্যানের মধ্যে আছে কি না, থাকলে কোন অবস্থাতে রয়েছে। সুতরাং আমরা শুধুমাত্র এখানে হিউম্যান সাইকেলটা নিয়ে পড়বো, আমরা মস্কিউটো সাইকেলটা পড়বো না। তো এই যে হিউম্যান সাইকেলটা রয়েছে, হিউম্যান সাইকেলকে আবার আমরা 4টা স্টেজে ভাগ করি। প্রথমে আছে প্রি হেরিথ্রোসাইটিক সাইজোগনি, তারপরে আছে হেরিথ্রোসাইটিক সাইজোগনি, তারপরে আছে গ্যামিটোগনি এবং সর্বশেষ হচ্ছে ল্যাটেন স্টেজ। প্রি হেরিথ্রোসাইটিক সাইজোগনি, এই নামটা দেখা তোমার কি মনে হচ্ছে? প্রি মানে কি? প্রি মিনস আগে অথবা প্রিভিয়াস। এরিথ্রোসাইটিক মানে কি? রেড ব্লাড সেল, অর্থাৎ রেড ব্লাড সেলের আগে একটা সাইকেল হয়, এইটাকে বলা হইতেছে প্রি হেরিথ্রোসাইটিক সাইজোগনি। এটা সাধারণত দেখা যায় যে লিভারের মধ্যে হয়। আগে ব্লাডে সাইকেলটা ঘোরার আগে দেখা যায় লিভারের ভেতরে সাইকেলটাকে একবার ঘুরে আসে, এবং এই সাইকেলটাকে আমরা বলছি প্রি হেরিথ্রোসাইটিক সাইজোগনি। এরপরে সেটা আমার কোথায় চলে যাবে? ব্লাডে চলে যাবে। তাহলে এইটা যদি প্রি হয় তাহলে পরেরটা অবশ্যই হবে কি? হেরিথ্রোসাইটিক সাইজোগনি, অর্থাৎ যেটা ব্লাডে হচ্ছে, এবং পরে আছে গ্যামিটোগনি এবং ল্যাটেন স্টেজ। আমরা জিনিসটা খুব সুপারফিশিয়ালি পড়বো, খুব বেশি গভীরে আমরা যাবো না, যেহেতু আমরা ফার্মাকোলজি পড়তেছি, আমরা মাইক্রোবায়োলজি পড়তেছি না। তো প্রথমেই তোমার বডিতে এই যে মস্কিউটো থেকে প্লাজমোডিয়ামটা যাবে কোন ফর্মে যাবে? অবশ্যই স্পোরোজয়েড ফর্মে যাবে। আমি অলরেডি তোমাদের বলে আসছি যে এটা স্পোরোজয়েড ফর্মে যায়। মনে করো কোনো একটা ইনফেক্টেড ফিমেল অ্যানাফিলিস মস্কিউ, সে কী করলো? তোমার হাতে একটা বাইট করলো। বাইট করার অর্থ হচ্ছে সে যেহেতু ইনফেক্টেড, দ্যাটস মিন সে প্লাজমোডিয়ামের ইনফেক্টিভ ফর্ম অর্থাৎ স্পোরোজয়েডকে তোমার বডিতে দিয়ে দিল। দেন এইটা চলে যাবে ব্লাডে, ব্লাড দিয়ে এইটা চলে যাচ্ছে তোমার লিভারের মধ্যে যাওয়ার পরে এই যে স্পোরোজয়েডটা তোমার মেরোজয়েডে কনভার্ট হয়। বাট এখানে আরেকটা স্টেজ আছে মাঝখানে, এই স্টেজটাকে হচ্ছে বলা হয় সাইজন। অর্থাৎ যেই স্পোরোজয়েডটা তোমার বডিতে আসলো সেটা ব্লাডের মাধ্যমে লিভারে চলে গেল। লিভার থেকে এটা প্রথমে কনভার্ট হবে সাইজনটে, দেন এটা কনভার্ট হবে মেরোজয়েডে। ঠিক আছে? মেরোজয়েড কিন্তু আছে আবার তোমার দুই ধরনের, একটা আছে হচ্ছে মাইক্রো আর একটা আছে ম্যাক্রো। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে একটা আমার মাইক্রোমেরোজয়েড আর একটা আছে ম্যাক্রোমেরোজয়েড। তো এই মাইক্রোমেরোজয়েডটা কী করবে? সে আমার রেড ব্লাড সেলের ভেতরে চলে যাবে। রেড ব্লাড সেলের ভেতরে চলে গিয়ে রেড ব্লাড সেলেরকে ইনফেকশন করা শুরু করে। আর যে ম্যাক্রোমেরোজয়েডটা আছে, এই ম্যাক্রোমেরোজয়েডটা পুনরায় আমার লিভার সেলকে ইনফেক্ট করবে। অর্থাৎ আমরা বুঝলাম যেই স্পোরোজয়েডটা আসছিল সেটা প্রথমে সাইজনটে কনভার্ট হইলো, দেন এটা মেরোজয়েডে কনভার্ট হলো। মেরোজয়েডে কনভার্ট হওয়ার পরে মেরোজয়েডটা আছে দুই ধরনের, একটা মাইক্রোমেরোজয়েড আর একটা আছে ম্যাক্রোমেরোজয়েড। ম্যাক্রোমেরোজয়েডটা পুনরায় আমার লিভার সেলকে অ্যাটাক করতেছে, মাইক্রোমেরোজয়েডটা আমার রেড ব্লাড সেলের ভেতরে চলে যাচ্ছে। এই এইটুকু হচ্ছে আমার ছিল প্রি হেরিথ্রোসাইটিক স্টেজ। এইখানে দেখো এই কথাগুলোই বলা আছে যে প্রথমে কী হচ্ছে, যেটা তোমার প্রি হেরিথ্রোসাইটিক স্টেজ, তোমাকে মশা কামড় দিছে, তোমার হচ্ছে স্পোরোজয়েড বডির মধ্যে এন্ট্রি করছে, এটা প্রথমে সাইজনটে কনভার্ট হচ্ছে। এরপরে এটা মেরোজয়েড কয় ধরনের? মেরোজয়েড আছে দুই ধরনের, একটা মাইক্রো একটা হচ্ছে ম্যাক্রোটা হচ্ছে লিভারের মধ্যে চলে যাবে এবং পুনরায় সে লিভার সেলকে ইনফেকশন করবে। আর যেটা মাইক্রো, এইটা হচ্ছে সার্কুলেশনে চলে যাবে, দ্যাটস মিন তোমার রেড ব্লাড সেলের ভেতর চলে যাচ্ছে। এবং ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে কোনো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হবে না, অর্থাৎ পার্সনের মধ্যে ইনফেক্টেড সাবস্টেন্সটা আছে, সেটা নিজেদের আকার আকৃতির পরিবর্তন করে বিভিন্ন ফর্মে চলে যাচ্ছে, কিন্তু কোনো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হয় না। এটার কারণ হচ্ছে এখানে কোনো রেড ব্লাড সেল রাপচার হয় না। আমরা পরের স্টেজে দেখব যে যেখানে তোমার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হয় ওইখানে দেখবে রেড ব্লাড সেলটা রাপচার হয়। ঠিক আছে? আশা করি তোমরা প্রি হেরিথ্রোসাইটিক সাইজোগনি বা আমার প্রি হেরিথ্রোসাইটিক যে স্টেজটা আছে সেই জিনিসটা বুঝছো। এরপরের স্টেজটা আমার হেরিথ্রোসাইটিক হচ্ছে, অর্থাৎ ব্লাডের মধ্যে গিয়ে কী হবে। তো ব্লাডে আমার কোনটা আসছিল? ব্লাডে কিন্তু আসছিল আমার মাইক্রোমেরোজয়েড, দ্যাটস মিন এই রেড ব্লাড সেল এটার মধ্যে একটা মাইক্রোমেরোজয়েড প্রথমত আসে। এরপরে এই মাইক্রোমেরোজয়েড নিজেদের আকার আকৃতির পরিবর্তন করে এইটা হচ্ছে টোপোজয়েটে কনভার্ট হয়। ঠিক আছে? এই টোপোজয়েটের ক্ষমতা আছে তোমার রেড ব্লাড সেলকে ইনফেকশন করা।
এতক্ষণ যারা দেখে আসছো এদের কারো ক্ষমতা ছিল না। তোমরা কিন্তু এইখানেও দেখছো স্পোরোজয়েডটা যখনকার তোমার বডিতে এন্ট্রি করলো সেটা কিন্তু ব্লাডের মাধ্যমেই লিভারে গেছে। ব্লাড মানে কি, ওইখানেই তো তোমার রেড ব্লাড সেলটা আসে, বাট সে কিন্তু রেড ব্লাড সেলে কোনো ইনফেকশন করে নাই, রেড ব্লাড সেলে কোনো ক্ষতি করে নাই, কারণ ওই অ্যাবিলিটিটা স্পোরোজয়েডের নাই। এই অ্যাবিলিটিটা আছে হচ্ছে টোপোজয়েডের। যখন তোমার এই স্পোরোজয়েডটা ঘুরে ঘুরে সাইজন হয়ে মাইক্রোমেরোজয়েড হয়ে যখন এটা রেড ব্লাড সেলের ভিতরে আসলো, আসার পরে এটা যখন টোপোজয়েডে কনভার্ট হলো, তখন এটা রেড ব্লাড সেলকে ইনফেকশন করা শুরু করে। এবং টোপোজয়েটের পরে সে প্রথমে কনভার্ট হবে সাইজনটে, সাইজন এখানেও হবে, এবং এই সাইজন হওয়ার পরে আবার পুনরায় সে মেরোজয়েটে কনভার্ট হবে। মেরোজয়েট, এই যে হলুদ কালার যে ছোটো ছোটোগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে মেরোজয়েট। তাহলে এইখানে কয়েকটা ইম্পর্টেন্ট কথা আছে। প্রথম কথা যে আমার যে মাইক্রোমেরোজয়েটটা আসলো সেটা হচ্ছে টোপোজয়েটে কনভার্ট হলো। টোপোজয়েটের ক্ষমতা আছে রেড ব্লাড সেলকে ইনফেকশন করা, অর্থাৎ যখনই টোপোজয়েটে কনভার্ট হলো তখনই সেই রেড ব্লাড সেলকে ইনফেকশন করা শুরু করলো, এবং ইনফেকশন করতে করতে একসময় সে রেড ব্লাড সেলকে ব্লাস্ট করে এটা, অর্থাৎ রেড ব্লাড সেলটা ফেটে যায়, ফেটে গিয়া এইখান থেকে এই ভিতরে যে ইনফেক্টিভ ফর্ম আছে এটা বের হয়, এবং এই যে রেড ব্লাড সেলটা ব্লাস্ট করলো, ঠিক এই জন্যই এই স্টেজে আমার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হবে। ঠিক আছে, এইখানে দেখো এই কথাটাই বলা আছে যে তুমি যখনকার টোপোজয়েটটা অর্থাৎ মেরোজয়েটটা গিয়ে টোপোজয়েটে কনভার্ট হলো, এরপরে এইটা সাইজনটে কনভার্ট হবে, এবং এরপরে এটা মেরোজয়েটে কনভার্ট হবে, এবং এইখানে ক্লিনিক্যাল অ্যাটাক, যেহেতু তোমার রেড ব্লাড সেলটা ডিস্ট্রাকশন হয়ে গেছে, এখানে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হবে। এখন তোমার মধ্যে একটা প্রশ্ন হতে পারে যে মেরোজয়েটে কনভার্টটা হইলো কেন? সে এখানে টোপোজয়েট ছিল, টোপোজয়েটটা সে ইনফেকশন করলো, মেরোজয়েটে কনভার্ট হইলো কেন? মেরোজয়েটে কনভার্ট হওয়ার উদ্দেশ্য হচ্ছে যদি সে মেরোজয়েট না হইতো, টোপোজয়েটেই থাকতো, তাহলে এইটার লাইফ সাইকেলটা এইখানেই শেষ হয়ে যেত। ঠিক আছে, কারণ আমি তোমাকে কি বলছিলাম যে এইখানে দেখো আবার একটু আসো, আমি বলছিলাম যে মেরোজয়েট ছিল আমার কয় ধরনের? মেরোজয়েট ছিল কিন্তু আমার দুই ধরনের, একটা মাইক্রোমেরোজয়েট আর একটা ম্যাক্রোমেরোজয়েট। মাইক্রোটা কী করছিল, সে রেড ব্লাড সেলের ভেতরে চলে গেছিলো, আর ম্যাক্রোটা সে লিভারের ভেতর চলে গেছিলো। বাট স্পোরোজয়েট বলো, টোপোজয়েট বলো, সাইজন বলো, এদের একজনেরও কিন্তু এই কাজটা করার ক্ষমতা নেই, অর্থাৎ তারা কিন্তু নিজেরা রেড ব্লাড সেলের ভেতরে যাইতে পারে না, বা তারা কিন্তু লিভারের ভেতরে চাইতে পারে না। তোমাকে লিভারের ভেতরে যদি এন্ট্রি করতে হয়, তোমাকে এই মাইক্রোমেরোজয়েট অথবা ম্যাক্রোমেরোজয়েটই করতে হবে। তো এইখানে কি করেছিল, যখনকার টোপোজয়েটটা আমার এই রেড ব্লাড সেলকে ইনফেকশন করা শেষ, যখনকার রেড ব্লাড সেলটা ব্লাস্ট করলো, তখন কিন্তু এইটার মধ্যে যে ইনফেক্টিভ ফর্ম আছে সেও কিন্তু এখান থেকে বের হয়ে যাবে। এখন সে যদি টোপোজয়েট আকারে বের হইতো, এই টোপোজয়েটের তো লিভারকেও অ্যাটাক করার কোনো ক্ষমতা নাই, আবার নতুন কোনো রেড ব্লাড সেলের ভেতরে যাওয়ারও কোনো ক্ষমতা নেই। তখনকার দেখা যায় যে টোপোজয়েটটা তার নর্মাল যে লাইফ স্প্যান এটা শেষ করে মারা যেত। এই মারাটা যেন না যায় এই জন্য সেই ইনফেক্টেড রেড ব্লাড সেলটা ব্লাস্ট করে যখন বের হবে, বের হওয়ার আগেই আবার মেরোজয়েটে কনভার্ট হবে। এবং আমরা বলছিলাম মেরোজয়েট কয় ধরনের? মেরোজয়েট দুই ধরনের, একটা হচ্ছে মাইক্রো আর একটা হচ্ছে কি ম্যাক্রো। যেটা মাইক্রো সেটা আবার পুনরায় নতুন একটা রেড ব্লাড সেলকে অ্যাটাক করবে, আর যেটা ম্যাক্রো সেটা আবার লিভারে চলে যাবে, লিভারকে নতুন করে অ্যাটাক করবে। আশা করি তোমরা বুঝছো যে কেন এখানে মেরোজয়েটে কনভার্ট হলো। এই ছিল আমার এরিথ্রোসাইটিক স্টেজ। এই দুইটা স্টেটই আমার জন্য গুরুত্বপূর্ণ। আমি যদি একটু শর্টে আবার তোমাদেরকে রিভাইজ করে দিই, খুব শর্টে, যে যখন একটা ইনফেক্টেড মশকিও তোমাকে কামড় দিল, তখন স্পোরোজয়েটটা তোমার বডিতে এন্ট্রি করলো, স্পোরোজয়েটটা ব্লাডের মাধ্যমে লিভারে চলে গেল, লিভারে যাওয়ার পরে এই স্পোরোজয়েটটা প্রথমে হচ্ছে সাইজন, দেন হচ্ছে মেরোজয়েটে কনভার্ট হলো। মেরোজয়েট আমার আছে কয় ধরনের? দুই ধরনের, একটা মাইক্রোমেরোজয়েট আর একটা হচ্ছে ম্যাক্রো। মাইক্রোটা হচ্ছে তোমার রেড ব্লাড সেলের ভেতরে চলে গেল, ম্যাক্রোটা হচ্ছে তোমার লিভার সেলের মধ্যে চলে গিয়ে আবার লিভারে ওই সাইকেলটা পুনরায় করতে শুরু করলো। ঠিক আছে, এই পর্যন্ত আমার ছিল হচ্ছে প্রি হেরিথ্রোসাইটিক স্টেজ। এখানে কোনো রেড ব্লাড সেল ডিস্ট্রাকশন হয় নাই বা রাপচার হয় নাই, এই জন্য এখানে কোনো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হয় নাই। এরপরে যখন তোমার মাইক্রোমেরোজয়েটটা তোমার এই রেড ব্লাড সেলের মধ্যে চলে আসলো, তখন সেইটা নিজেদের পরিবর্তন করে হচ্ছে টোপোজয়েটে কনভার্ট হয়। টোপোজয়েটের ক্ষমতা আছে রেড ব্লাড সেলকে ইনফেকশন করা, তখন রেড ব্লাড সেলকে ইনফেকশন করবে, আলটিমেটলি রেড ব্লাড সেলটা ব্লাস্ট করবে। এই ব্লাস্ট করার জন্য এখানে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হবে। আর ব্লাস্ট করে যখন সে বের হয়ে যাচ্ছে, এর আগে সে আবার পুনরায় মেরোজয়েটে কনভার্ট হবে। মেরোজয়েট সেম দুই ধরনের, মাইক্রো আর হচ্ছে ম্যাক্রো। মাইক্রোটা আরেকটা নতুন রেড ব্লাড সেলকে অ্যাটাক করবে এবং সেই সাইকেলটাই আবার চলবে। ম্যাক্রোটা লিভারে চলে যাবে এবং লিভার সাইকেলটাকে আবার চালাবে। এই হচ্ছে গিয়া মোটামুটি আমার প্রি হেরিথ্রোসাইটিক স্টেজ এবং হেরিথ্রোসাইটিক স্টেজ। এখন তুমি আমাকে বলো যে আমরা পেশেন্টকে কোন কন্ডিশনে পাই, কোন স্টেজে পাই? আমরা পেশেন্টকে কিন্তু এই হেরিথ্রোসাইটিক স্টেজে পাই, কারণ আমার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন এরিথ্রোসাইটিক স্টেজেই হয়। ঠিক আছে, কোনো পেশেন্ট কিন্তু আমাদের কাছে এইভাবে আসে না যে আমি কিছুদিন আগে বান্দরবানে ঘুরে আসছি, আমার ভেতরে কি কোনো ইনফেকশন আছে কি না এটা চেক করেন, চেক করে আমাদের ওষুধ দেন। এইভাবে কিন্তু কোনো পেশেন্ট আমাদের কাছে আসে না। আমাদের কাছে বাঙালি মানুষ, তারা কিভাবে আসে? জ্বর হবে, জ্বর হওয়ার পরে 2-3 দিন নাপা খাবে, নাপা খাওয়ার পরে ফার্মেসি থেকে যাবে, অ্যান্টিবায়োটিক খাবো, অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে না কমলে তারপরে আমাদের কাছে আসবে, অর্থাৎ ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হয়ে গেছে। দ্যাটস মিন আমরা পেশেন্টকে এরিথ্রোসাইটিক স্টেজে পাই। আর এরিথ্রোসাইটিক স্টেজে পাওয়া মানে এখানে রেড ব্লাড সেলও ইনফেক্টেড, আমার লিভারও ইনফেক্টেড, আমার দুইটা জায়গায় ইনফেক্টেড।
ঠিক আছে। এবং আমাদের থার্ড স্টেজ যেটা ছিল যে আমাদের এই যে মেরোজয়েটের কথা বললাম যে কিছু আছে মাইক্রোমেরোজয়েট, কিছু আছে ম্যাক্রো। এর মধ্যে কিছু মেরোজয়েট আছে যেগুলো গ্যামিটোসাইটে কনভার্ট হয়ে যায়। আমার কিছু মেরোজয়েট আছে গ্যামিটোসাইট, পরবর্তীতে যদি কোনো ফিমেল মস্কিউ আবার তোমাকে বাইট করে তখন এই গ্যামিটোসাইটটা ফিমেল মস্কিউর মধ্যে চলে যায়, এইটা। আর আমাদের ফোর্থ স্টেজ যেটা আছে অর্থাৎ ল্যাটেন স্টেজ কিন্তু আমি অলরেডি বলে আসছি যে আমরা পড়ছিলাম যে মাইক্রোমেরোজয়েট এবং ম্যাক্রোমেরোজয়েট। এর মধ্যে ম্যাক্রোমেরোজয়েটটা লিভারের মধ্যে চলে যাচ্ছে, লিভারের মধ্যে গিয়ে সে লিভার সাইকেলটা চালাচ্ছে এবং সেখানে কিন্তু কোনো ধরনের ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হয় না। এইটাই হচ্ছে আমার ল্যাটেন স্টেজ। হোয়াট ইজ ল্যাটেন স্টেজ? যেখানে আমার বডিতে সুপ্ত অবস্থায় আসে, কোনো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন করে না। আশা করি তোমরা বুঝতে পারছো যে কোনটা ল্যাটেন স্টেজ। এই ছিল আমার পুরো ম্যালেরিয়ার হিউম্যান বডিতে লাইফ সাইকেল। এখন আমি যদি এই জিনিসগুলো বন্ধ করতে চাই, আমরা কি কি অ্যান্টি ম্যালেরিয়াল এজেন্ট ইউজ করতে পারি? এখন তোমরা ক্লাসিফিকেশনে দেখো, কিছু আছে আমার হচ্ছে টিস্যু সাইজন্টিসাইড। দ্যাটস মিন আমরা এই যে বলে আসলাম যে আমার লিভারে যাওয়ার পরে আমার স্প্রোজয়েটটা সাইজন্টে কনভার্ট হলো, কিছু এজেন্ট আছে যারা এই সাইজনটাকে কিল করে দিতে পারে, সেই জন্য আমরা বলছি এটাকে কি যে টিস্যু সাইজন্টিসাইড। ফর এক্সাম্পল প্রিমাকুইন এবং ট্যাফেনোকুইন। এটা যে তোমার প্রি হেরিটোসাইটিক স্টেজে কাজ করে, এই জন্য এটাই বলা আছে যে ড্রাগ দ্যাট অ্যাক্ট অ্যাগেইনস্ট দ্য প্রি হেরিটোসাইটিক স্টেজ। আরও কিছু এজেন্ট আছে যারা হচ্ছে আমার এরিথ্রোসাইটিক স্টেজে কাজ করে, দ্যাটস মিন ব্লাড সাইজন্টিসাইড। ওই যে আমি যে বললাম যে আমাদের ব্লাডে যে টোপোজয়েটটা যাইতেছে এইটা প্রথমে কিন্তু সাইজন্টে কনভার্ট হবে, তারপর মেরোজয়েটে কনভার্ট হবে। অর্থাৎ এই এজেন্টগুলো হচ্ছে এই ব্লাডের যে সাইজনগুলো আছে এইগুলাকে মেরে ফেলতে পারে। এবং কিছু আছে গ্যামিটোসাইড, ফর এক্সাম্পল প্রিমাকুইন, অর্থাৎ ওই আমার মেরোজয়েট থেকে যখন গ্যামিটোসাইডটা প্রডিউস হচ্ছে এই গ্যামিটোসাইডটাকে মেরে ফেলতে পারে, ঠিক আছে। এবং কিছু আছে হচ্ছে প্রোফাইলেক্সিসের জন্য আমরা ইউজ করি ম্যাফ্লোকুইন, প্রোগুয়ানিল, ঠিক আছে, সেইগুলো আমরা পরবর্তীতে পড়বো। এখন আমরা ক্লিনিক্যালি ইউজ করি কোনগুলো? আমরা কি এখান থেকে ব্লাড সাইজন্টিসাইডটা ইউজ করি নাকি হচ্ছে টিস্যু সাইজন্টিসাইডটা ইউজ করি? পেশেন্ট আমাদের কাছে কোন কন্ডিশনে আসছিল? পেশেন্ট আসছিল যখন তার অলরেডি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হয়ে গেছে, দ্যাটস মিন তার কিন্তু টিস্যু লেভেলেও ইনফেকশন আছে, ব্লাড লেভেলেও ইনফেকশনটা আছে। ঠিক এই জন্য আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রে দুইটাই ইউজ করি। আমরা শুধুমাত্র ব্লাড সাইজন্টিসাইড দিয়ে ট্রিটমেন্ট করি না, শুধুমাত্র টিস্যু সাইজন্টিসাইড দিয়ে ট্রিটমেন্ট করি না, আমরা দুইটাই দেই। আমাদের টিস্যু সাইজন্টিসাইড দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন আছে, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনকে কিওর করা বা ক্লিনিক্যাল কিওর করা। আর আমাদের এই যে টিস্যু সাইজন্টিসাইড এইটার উদ্দেশ্য হচ্ছে যারা ডরমেন্ট কন্ডিশনে চলে যাচ্ছে সুপ্ত অবস্থায়, অর্থাৎ লিভারের মধ্যে গিয়ে প্রতিনিয়ত লিভারকে ইনফেক্ট করতেছে বাট কোনো ধরনের ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন নেই, এইগুলাকে মেরে ফেলা। এইগুলোর জন্য আমরা ইউজ করি হচ্ছে টিস্যু সাইজন্টিসাইড। আশা করি তোমরা বুঝতে পারছো যে ব্লাড সাইজন্টিসাইড বলতে কী বোঝায় এবং টিস্যু সাইজন্টিসাইড বলতে কী বোঝায়। আমরা কিন্তু দুইটাই ইউজ করি। আমরা যখন ন্যাশনাল গাইডলাইন পড়বো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমরা দুইটাই একসাথে ইউজ করি। এরপরে চলে আসো যে এখানে লেখা আছে যে হুইচ গ্রুপ উই ইউজ ক্লিনিক্যালি। আমি অলরেডি বলে আসছি যে আমরা ব্লাড সাইজন্টিসাইড এবং টিস্যু সাইজন্টিসাইড দুইটাকেই একসাথে ইউজ করি। এখন আমরা একটু ন্যাশনাল গাইডলাইনটা পড়তে চাই, খুবই গুরুত্বপূর্ণ। তো এক মিনিট। এইটা হচ্ছে আমাদের ন্যাশনাল গাইডলাইন, এটা 2017 সালে, এবং এটার নাম বলা হইতেছে রিভাইজ ম্যালেরিয়াল ট্রিটমেন্ট রেজিমেন। এটাকে রিভাইজ বলা হয়েছে কারণ 2016 সালে এরকম একটা গাইডলাইন প্রকাশ পায়, 2017 সালে জাস্ট ওইটাকে হালকা পাতলা পরিবর্তন করে দিয়ে দিছে। তো সেই জন্য এটাকে বলা হয়েছে রিভাইজ ম্যালেরিয়াল ট্রিটমেন্ট রেজিমেন। তো এইখানে অনেক কথাই বলা আছে, আমাদের সব কিছু পড়তে হবে না, আমাদের যতটুকু পড়তে হবে আমরা সেখানে চলে আসি। তো মনে করো সর্বপ্রথম তোমার কাছে একটা পেশেন্ট আসছে ফিভার নিয়ে, যার হিস্ট্রি আছে যে সে রিসেন্টলি সাসপেশিয়াস যে এরিয়াগুলো আছে অর্থাৎ হিল ট্রাক সহ বিভিন্ন এরিয়া ওই জায়গা দিয়ে ঘুরে আসছে, ঠিক আছে। এখন যদি সে জ্বর নিয়ে আসে তুমি কি করবা? তুমি অবশ্যই সন্দেহ করবা যে হ্যাঁ সে যেহেতু ওই সব এরিয়াতে ঘুরে আসছে তার ম্যালেরিয়া হতে পারে। বাট সন্দেহ করলেই তো হবে না, তোমাকে অবশ্যই ডায়াগনোসিস করতে হবে। এই জন্য তুমি ব্লাড স্লাইড এক্সামিনেশন অথবা র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট এই দুইটা যে কোনো একটা ইনভেস্টিগেশন করতে দিবা। এর মধ্যে ব্লাড স্লাইড এক্সামিনেশনের অপেক্ষায় র্যাপিড ডায়াগনস্টিক টেস্টটা মোর প্রেফারেবল, ঠিক আছে। এবং এখানে তুমি ডায়াগনস্টিকেশন করার পরে অবশ্যই তুমি পাবা যে হ্যাঁ যদি ম্যালেরিয়া থাকে অবশ্যই এখানে ম্যালেরিয়া আছে। ম্যালেরিয়া থাকার পরে শুধু ম্যালেরিয়া থাকলেই হবে না, তোমাকে ডায়াগনোসিস করতে হবে যে এটা কোন স্পিসিস দ্বারা হয়েছে, এটা কি ফেলসিপারাম নাকি ভিভ্যাক্স। কারণ এটা যে ট্রিটমেন্টটা কিন্তু ফেলসিপারামের জন্য আলাদা, ভিভ্যাক্সের জন্য আলাদা। মনে করো তুমি পাইলা যে এটা ফেলসিপারাম দ্বারা হয়েছে, এখানে রেসপন্সিবল হচ্ছে ফেলসিপারাম দিয়ে হইলে তোমাকে নেক্সট খুঁজতে হবে কোনো সিভিয়ার ফিচার রয়েছে কিনা। ফর এক্সাম্পল আনকনসিয়াসনেস, কনফিউশন, কনভালশন, জন্ডিস, সিভিয়ার অ্যানিমিয়া, এইসব জিনিস আছে কিনা। যদি থাকে তাহলে তোমার ট্রিটমেন্ট প্ল্যান হচ্ছে প্ল্যান বি। যদি না থাকে তাহলে তোমাকে খুঁজতে হবে যে এইখানে কি তোমার শুধুমাত্র ফেলসিপারাম আছে নাকি ফেলসিপারামের ক্ষেত্রে অন্য কোনো স্পিসিস থাকতে পারে লাইক ম্যালেরি, ওভালি, এইসব জিনিস আছে কিনা। যদি তোমার শুধুমাত্র ফেলসিপারাম থাকে তখন তোমার ট্রিটমেন্ট প্ল্যান হচ্ছে প্ল্যান কে। আর যদি মিক্স থাকে অর্থাৎ কোভালি টোভালিও যদি কিছু পরিমাণে থাকে তাহলে তোমার প্ল্যান হচ্ছে গিয়া ডি। আর
যদি তুমি ভাইভেক্সটা পাও বা ভিভেক্সটা পাও, এক্ষেত্রে তোমার হচ্ছে ট্রিটমেন্ট প্ল্যান হচ্ছে প্ল্যান সি। এইভাবে তোমাকে করতে হবে। এখন আমরা একটু আসি যে বিতে কী আছে, এতে কী আছে, ডিতে কী আছে, সি আছে। প্রথমেই চলে আসি আমরা বিতে। এই বিটা আমরা কোথায় দিয়েছিলাম, যে আমাদের ফেলসিপারাম দ্বারা হয়েছে এবং এখানে আমাদের সিভিয়ারিটির ফিচার রয়েছে, আমাদের সিভিয়ারিটি বিভিন্ন ফিচার রয়েছে, অর্থাৎ আমরা সেই জিনিসটাকে বলি সিভিয়ার ম্যালেরিয়া। যদি এরকম হয় তাহলে তুমি প্রথমেই কী করবা, তুমি তাকে দিবা ইন্টারভেনাস আর্টিসোনেট অথবা ইন্টামাস্কুলার আর্টিমিথার, এই দুইটার যে কোনো একটা দিবা। তুমি মনে রাখতে পারো এখানে মোর প্রেফারেবল হচ্ছে আর্টিসোনেট। তোমাকে প্রথমে আর্টিসোনেট খুঁজতে হবে। যদি আর্টিসোনেট না পাও, অ্যাভেলেবেল না থাকে, তাহলে তুমি আর্টিমিথা দেবা, বাট মেইন হচ্ছে আর্টিসোনেট। যদি তোমার কাছে আর্টিসোনেট আর্টিমিথার কোনোটাই না থাকে, তখন তুমি দেবা ইন্টারভেনাস কুইনিন অথবা ইন্টামাস্কুলার কুইনিন, ঠিক আছে। এবং এইটার সাথে অবশ্যই সে যদি মুখে খাওয়ার কন্ডিশনে চলে যায়, অর্থাৎ সিভিয়ার ম্যালেরিয়া, সে তো সিভিয়ার, তার এখানে মুখে খাওয়ার কন্ডিশন প্রথম দিকে নাও থাকতে পারে, বাট তুমি যখন কয়েকটা ডোজ দিতেছো আর্টিসোনেট বা আর্টিমিথারে, তারপরে কিন্তু সে মুখে খাওয়ার মতো কন্ডিশনে চলে যেতে পারে। যখনই মুখে খাওয়ার মতো কন্ডিশনে চলে যাবে, তখন তোমাকে আবার এসিটি আর্টিমিসিনিন বেস কম্বিনেশন থেরাপি এইটাও মুখে দিতে হবে। আমরা এটা নিয়ে যখন এটা একটু ব্রডলি পড়বো, তখন এটা নিয়ে আমি আরও বলবো। এবং এইখানে যে তুমি দেখলা এ বা বি যে কোনো একটা দিবা, এইদার 1 অথবা হচ্ছে 2। প্রথম চয়েস হচ্ছে 1-1-এর মধ্যে প্রথম চয়েস কোনটা, আর্টিসোনেট। আর্টিসোনেট না থাকলে আর্টিমিথার, আর্টিমিথার না থাকলে হচ্ছে ইন্টারভেনাস অথবা ইন্টামাস্কুলার কুইনিন। দুইটা কিন্তু একসাথে না, এইদার আর্টিসোনেট অথবা কুইনিন, যে কোনো একটা চলবে। এবং তার সাথে অবশ্যই তোমাকে দিতে হবে প্রিমাকুইন সিঙ্গেল ডোজ 0.25 মিলিগ্রাম পার কেজি, অর্থাৎ তার ওজন অনুসারে 0.25 মিলিগ্রাম দ্বারা গুণ করে আমরা এটাকে একটা সিঙ্গেল ডোজ দিয়ে দেবো। এইটা ছিল হচ্ছে আমার যদি সিভিয়ার ম্যালেরিয়া। আর একটা যেটা ছিল আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া, অর্থাৎ আমার কোনো সিভিয়ার সাইন নেই। এক্ষেত্রে আমি খুঁজবো যে এই ম্যালেরিয়াটি কি শুধুমাত্র ফেলসিপারাম দ্বারা হয়েছে, নাকি এখানে মিক্স অন্য কোনো স্পিসিস রেসপন্সিবল আছে। যদি শুধু ফেলসিপারাম দ্বারা হয়, এক্ষেত্রে আমরা দেবো হচ্ছে এসিটি আর্টিমিসিনিন বেস কম্বিনেশন থেরাপি। আমরা এখানে আর্টিমিসিনিন নিয়ে আমরা অনেক পড়াশোনা করব। এই আর্টিমিসিনিন বেস কম্বিনেশন থেরাপি দেবো 6 ডোজ, 6টা ডোজ দিব, ঠিক আছে। এবং সাধারণত যারা অ্যাডাল্টের ক্ষেত্রে প্রতিটা ডোজে 4টা করে ওষুধ তোমাকে নিতে হবে। দ্যাটস ওয়াই যদি সে 6টা ডোজ নেয়, এই জন্য তাকে 24টা ট্যাবলেট, অর্থাৎ 6 ইন্টু হচ্ছে তোমার 4, অর্থাৎ 24টা ট্যাবলেট নিতে হবে। এখানে এটাই বলা হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে 24 ট্যাবলেট। যদি তোমার কাছে এসিটি অ্যাভেলেবেল না থাকে, সামহাও মনে করো এসিটি নাই, তখনকার তোমাকে চলে যেতে হবে কুইনিনে। এক্ষেত্রে তুমি কুইনিন দেবা 7 ডেজ, সাথে অবশ্যই এই কুইনিনের সাথে অবশ্যই তোমার হচ্ছে টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন অথবা ক্লিন্ডোমাইসিন 7 দিন করে দিতে হবে, ঠিক আছে। এবং এইটার অর্থাৎ এইদার 1 দেবা অথবা হচ্ছে 2 দেবা, যে কোনো একটা। আর সাথে যেটা অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে প্রিমাকুইন সিঙ্গেল ডোজ 0.25 মিলিগ্রাম পার কেজি। এটা ছিল যদি শুধুমাত্র ফেলসিপারামটা রেসপন্সিবল। আর যদি দেখো না এটা আনকমপ্লিকেটেড, বাট এখানে ফেলসিপারামটা মেইন, সাথে আরও কিছু স্পিসিস রয়েছে, লাইক হচ্ছে তোমার ভিভ্যাক্স থাকতে পারে, ওভালি থাকতে পারে, ম্যালেরি থাকতে পারে, এক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে সবই সেম, অর্থাৎ এইদার 1 দেবা অথবা 2 দেবা। তোমার এই শুধু ফেলসিপারাম যেটা ছিল সেইটার মতোই। পার্থক্য হচ্ছে সেইখানে যে শুধু ফেলসিপারামে তুমি দিছিলা প্রিমাকুইন 0.25 মিলিগ্রাম পার কেজি সিঙ্গেল ডোজ, বাট যদি মিক্স হয় এক্ষেত্রে দেওয়া হচ্ছে প্রিমাকুইন 0.25 মিলিগ্রাম ফর 14 ডেজ, 14 দিনের জন্য এইটা দিতে হবে। এখন তোমার মধ্যে একটা কোয়েশন হতে পারে যে ভাইয়া কী এমন হয়ে গেল যে আমরা একটা দিলাম সিঙ্গেল ডোজ, আরেকটা আমরা দিলাম হচ্ছে 14 দিন। এইটার কারণ আছে। এইটার কারণ আমাদের জানতে হলে আমরা আবার একটু লাইফ সাইকেলে চলে যাব। লাইফ সাইকেলে আমি একটা জিনিস তোমাদেরকে বলি নাই, সেটা এখন বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা যখন প্রি হেরিথ্রোসাইটিক স্টেজটা পড়ছিলাম, এখানে আমরা কি বলছিলাম, আমাদের যেটা হচ্ছে মেরোজয়েড কয় ধরনের ছিল, 2 ধরনের। আমার একটা ছিল মাইক্রোমেরোজয়েড আর একটা ছিল ম্যাক্রোমেরোজয়েড। এর মধ্যে যেটা মাইক্রোমেরোজয়েড, এইটা কি করলো, এটা আমার সার্কুলেশনে গিয়ে আমার রেড ব্লাড সেলকে ইনফেক্ট করলো। আর যেটা হচ্ছে ম্যাক্রোমেরোজয়েড, সে কিন্তু লিভারে গিয়ে পুনরায় আবার সেই সাইকেলটা চালাইতেছিল। দ্যাটস মিন আমি কিন্তু বললাম এই ম্যাক্রোমেরোজয়েডটা আমার লিভারে যাচ্ছে, মানে এইটাই ডরমেন্ট কন্ডিশনে আসে, সে যেহেতু কোনো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন করতেছে না, সে আমার লিভারের মধ্যে গিয়ে প্রতিনিয়ত আমার লিভার সেলকে ইনফেকশন করতেছে, বাট কোনো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। এই জন্য সেইটাকে আমরা বলছি ডরমেন্ট ফেজ, অর্থাৎ ডরমেন্ট ফেজে কিন্তু থাকতে পারে। বাট এইখানে নিচে দেখো আরেকটা লাইন লেখা আছে যে ফেলসিপারামের ক্ষেত্রে আমার এই ডরমেন্ট ফেজটা হয় না। ফেলসিপারামের ক্ষেত্রে শুধু একটা সাইকেলই হয়, দে ডু নট এন্টার ইনটু দ্য লিভার সেল, অর্থাৎ ফেলসিপারাম সে লিভার সেলের মধ্যে যাবে না। সে একবার লিভার সাইকেলটা পার করে রেড ব্লাড সেলের মধ্যে যাবে, সে কখনোই আর লিভারের মধ্যে যাবে না। অর্থাৎ আমরা এইটা বলতে পারি ফেলসিপারামে কোনো ডরমেন্ট ফেজ নাই, ডরমেন্ট স্টেজ নাই। বাট বাকিগুলো যেটা আছে ওভালি, ম্যালেরি, এইগুলোতে কিন্তু আবার ডরমেন্ট স্টেজটা আছে, কারণ ওইগুলা কিন্তু যে ম্যাক্রোমেরোজয়েডটা আছে ওইটা লিভারের মধ্যে যায়, ফেলসিপারামের ক্ষেত্রে যায় না। এই জন্য ফেলসিপারামে কোনো ডরমেন্ট স্টেজ নাই, ঠিক আছে। এখন তুমি আমাকে বলো এই ডরমেন্ট স্টেজের প্যারাসাইটকে আমি যদি মারতে চাই, তাহলে কোনটার ক্ষেত্রে আমার হচ্ছে বেশি
বেশি পরিমাণে ড্রাগ দিতে হবে। সেটা কি আমার ফেলসিপারামের ক্ষেত্রে দিতে হবে, নাকি আমার অন্য যেগুলো আছে লাইক ম্যালেরি, ওভালি, ভিভ্যাক্স, এক্ষেত্রে আমার দিতে হবে? অবশ্যই ম্যালেরি, ওভালি, ভিভ্যাক্সের ক্ষেত্রে দিতে হবে, কারণ এইগুলো ডরমেন্ট কন্ডিশনে থাকে, এইগুলার ম্যাক্রোমেরোজয়েড লিভারে যায়, লিভারে গিয়ে অ্যাটাক করে। আর আমার ফেলসিপারাম সে যেহেতু লিভারের মধ্যে যায় না, একটা সাইকেলই চালায়, লিভারে আর কখনো সে ইনফেকশন করবে না। দ্যাটস মিন এইটা কিন্তু ডরমেন্ট কন্ডিশনে থাকে না। ডরমেন্ট কন্ডিশনে না থাকলে এইটাকে মারার জন্য আমার এত ধরনের ড্রাগস ইউজ করারও প্রয়োজন নাই। এখন তুমি আবার সেই আমাদের যে ন্যাশনাল গাইডলাইন আছে সেইখানে চলে যাও। এইখানে দেখো কি বলছিল, এখানে বলছে যে যখন আমরা ফেলসিপারাম দ্বারা ইনফেক্টেড হয়েছিলাম তখন সিভিয়ার ম্যালেরিয়া অথবা হচ্ছে শুধু ফেলসিপারাম আছে আনকমপ্লিকেটেড, এই ক্ষেত্রে আমরা দিই সিঙ্গেল ডোজ। বিষয়টা তুমি বুঝতে পারছো কিনা? কেন সিঙ্গেল ডোজ দিছি? কারণ প্রিমাকুইন আমার কোন ধরনের ছিল? তোমরা দেখো প্রিমাকুইনটা আমার কোন ধরনের ছিল। এই যে প্রিমাকুইন আমার কোন স্টেজ ছিল? এটা ছিল হচ্ছে টিস্যু সাইজন্টিসাইড। মানে কি? এইটা হচ্ছে তোমার ডরমেন্ট কন্ডিশনের ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে। আর যেহেতু আমার ফেলসিপারামটা ডরমেন্ট থাকেই না, দ্যাটস মিন এইখানে তো আমার খুব বেশি ইউজ করার কোনো প্রয়োজন নাই। আমার ফেলসিপারামটা ডরমেন্ট থাকে না, সুতরাং প্রিমাকুইনকে আমার দেওয়ার কোনো প্রয়োজনও নেই। তবু আমরা একটা ডোজ দিয়া দেই যাতে কোনো ধরনের অসুবিধা না হয়। বাট যখন মিক্স ব্যাকটেরিয়া চলে আসছে বা ভিভ্যাক চলে আসছে, এইটা কিন্তু ডরমেন্ট থাকবে। এইটা ম্যাক্রোমেরোজয়েড হয়ে লিভারের মধ্যে যাবে, যাইয়া ওইটাকে ইনফেকশন করবে, অর্থাৎ ওই সাইকেলটা চলতেছে, তার মানে এইটা ডরমেন্ট আসে। এই জন্য ভাইভেক্সের ক্ষেত্রে অথবা মিক্স যেখানে ভাইভেক্স, ওভালি, ম্যালেরি থাকার সম্ভাবনা আছে, এইখানে দেবো আমরা 14 দিনের জন্য, যাতে ডরমেন্টটা মারা যায়। আমি তোমাদের বুঝাইতে পারছি কিনা? জিনিসটা একটু কমপ্লেক্স, বাট বুঝতে পারলে খুবই সহজ। একদম সিম্পলি বললে বোঝায় যে আমার এই যে প্রিমাকুইন যেটা, এইটার কাজ হচ্ছে আমাদের যে ডরমেন্ট প্যারাসাইট আছে, এই ডরমেন্ট প্যারাসাইটকে কিল করা, ঠিক আছে? এবং ডরমেন্টটা ফেলসিপারাম থাকে না, ফেলসিপারাম থাকে না। যেহেতু ডরমেন্টটা ফেলসিপারাম থাকে না, এই জন্য আমরা এখানে সিঙ্গেল ডোজ, যদিও আমাদের দেওয়ার প্রয়োজন নেই কারণ থাকে না, তারপরেও আমরা একটুখানি সতর্কতার জন্য এখানে আমরা সিঙ্গেল ডোজটা দিয়ে দিছি। আমার এখানে হাই ডোজ দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ লজিক বলে ফেলসিপারাম আমার এখানে থাকে না, আমার ডরমেন্ট থাকে না। কিন্তু যখন আমার ভিভ্যাক্স দ্বারা হয়েছে অথবা মিক্স, ওভালি, ম্যালেরিয়া আছে, এই ক্ষেত্রে আমরা 14 দিন দিলাম। কেন? কারণ এই ভিভ্যাক্স, ওভালি, ম্যালেরিয়া এগুলো লিভারের মধ্যে ডরমেন্ট থাকে, এদের ম্যাক্রোমেরোজয়েড লিভারে যায়। এই ডরমেন্ট কন্ডিশনকে আমরা মারার জন্য এখানে আমরা 14 দিন দিছি। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। তো আমাদের যে ট্রিটমেন্ট প্ল্যান ডি ছিল শেষ। আর যদি তোমার র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট করে ধরা পড়ে যেখানে ভিভ্যাক্সটা আছে, এই ক্ষেত্রে তোমার হচ্ছে ট্রিটমেন্ট প্ল্যান হচ্ছে সি এর ক্ষেত্রে তুমি দেওয়া হচ্ছে ক্লোরোকুইন, ঠিক আছে? ক্লোরোকুইন দেবা কয় দিনের জন্য? 3 দিনের জন্য। এবং অবশ্যই প্রিমাকুইন তোমাকে দিতে হবে। তো আমি বলছিলাম যে আমরা ক্লিনিক্যালি কি ইউজ করি? আমরা ক্লিনিক্যালি যে আমাদের টিস্যু সাইজন্টিসাইড আছে, এই টিস্যু সাইজন্টিসাইডও ইউজ করব, আমাদের ব্লাড সাইজন্টিসাইডও ইউজ করব। এইখানে দেখো এই যে আর্টিমিথার বলো, আর্টিসুনেট বলো, কুইনিন বলো, অথবা আমার ক্লোরোকুইন, এগুলো সবই কিন্তু ব্লাড সাইজন্টিসাইড। এদের উদ্দেশ্য ছিল কি? ক্লিনিক্যাল কিওর করা, ক্লিনিক্যাল যে ম্যানিফেস্টেশনটা হয়েছে এইটাকে কিওর করা। আর আমার যে প্রিমাকুইন, আমার এইগুলো সব হচ্ছে তোমার টিস্যু সাইজন্টিসাইড। এদের উদ্দেশ্য কি? তোমার রেডিয়াল কিওর করা, রেডিয়াল কিওর করা, অর্থাৎ যে ডরমেন্ট কন্ডিশনটা আছে ওইটাকে কিওর করা। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। এখন আমরা একটু এদের একটু ডোজ সম্পর্কে ধারণা নিব। তো প্রথমেই আমরা একটু আলোচনা করতে চাই এই যে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান এ ছিল, এই এ নিয়ে, ঠিক আছে? আমাদের এই ট্রিটমেন্ট প্ল্যান এ আমরা কোথায় দিয়েছিলাম? যদি আমাদের আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া হয় এবং যেখানে শুধুমাত্র ফেলসিপারাম রেসপন্সিবল, কোনো ধরনের মিক্স প্যারাসাইট নাই, এইখানে আমরা কি দিয়েছিলাম? আমরা দিয়েছিলাম হচ্ছে হেসিটি অথবা আর্টিমিসিনিন বেস কম্বিনেশন থেরাপি। এই যে আর্টিমিসিনিন, আর্টিমিসিনিন, এই আর্টিমিসিনিন বলতে এখানে দুইটা জিনিস রয়েছে, একটা হচ্ছে আর্টিসুনেট আর একটা হচ্ছে আর্টিমিথার। যেই কম্বিনেশনে, যেহেতু এখানে সি আছে দ্যাটস মিন কম্বিনেশন, যেই কম্বিনেশনে তোমার আর্টিসুনেট থাকবে বা আর্টিমিথা থাকবে, এই কম্বিনেশনটাকেই আমরা বলছি ACT বা আর্টিমিসিনিন বেস কম্বিনেশন থেরাপি। খুব কমনলি আছে, যেমন হচ্ছে আর্টিমিথার, এটার সাথে আমরা যদি লুমেফেন্টিন দিই তাহলে যে কম্বিনেশনটা হচ্ছে এইটাও একটা ACT। আমরা আরও এক্সাম্পল বলতে পারি, যেমন মনে করো যদি আর্টিসুনেটের সাথে আমরা অ্যামোডাকুইন দিই, এইটাও একটা ACT। যদি আমরা আর্টিসুনেটের সাথে ম্যাফ্লোকুইন দিই, এইটাও কিন্তু একটা ACT। বাট আমরা প্রেফার করি সেটা হচ্ছে আর্টিমিথারের সাথে লুমেফেন্টিন, এটাকে আমরা সব থেকে বেশি প্রেফার করি, ঠিক আছে? আমাদের কাছে একটা পেশেন্ট যদি আসে, এইটাই হচ্ছে আমাদের প্রথম চয়েস। যদি এইটা আমাদের কাছে অ্যাভেলেবেল না থাকে, তখনকার আমরা দেবো হচ্ছে কুইনিন ফর 7 days, এবং কুইনিনের সাথে অবশ্যই তোমার এইটা ডক্সিসাইক্লিন অথবা টেট্রাসাইক্লিন অথবা ক্লিন্ডোমাইসিন, এইটা আমাদের দিতে হবে। যদি আমাদের এই সেকেন্ড অপশনটাও না থাকে, তখন আমরা খুঁজবো যে আর্টিসুনেট প্লাস হচ্ছে হ্যামোডাকুইন অথবা আর্টিসুনেট বা ম্যাফ্লোকুইন, এইগুলা। বাট আমাদের প্রথম চয়েস হচ্ছে আর্টিমিথার প্লাস লুমেফেন্টিন। তো আমরা বলছিলাম যে আমরা এই আর্টিমিথার বা লুমেফেন্টিন এটাকে আমরা কয়টা ডোজ দিই? এটা আমরা হচ্ছে 6টা ডোজ দিই। এবং প্রত্যেকটা ডোজে সে কয়টা করে ওষুধ নিবে এইটা কিন্তু তার বয়সের উপরে নির্ভর করে। ফর এক্সাম্পল, যদি তার বয়স 5 থেকে 15 হয়, তাহলে সে মাত্র একটাই নেবে। 15 থেকে 25 হলে 2টা নিবে, 25 থেকে 35 হলে 3টা নিবে, মোর দ্যান 35, 35-এর বেশি হলে 4টা নিবে,
ঠিক আছে, অর্থাৎ সে যদি 6টা ডোজ নেয়, তার বয়স যদি 35-এর বেশি হয়, প্রত্যেকটা 4টা করে ওষুধ নেবে, দ্যাটস মিন সে 24টা ওষুধ মোটমাট 6টা ডোজে নেবে। এবং এই যে 6টা ডোজ নিতেছে কখন নেবে, এটা সে 3 দিনে নেবে, ডে 1, 2, 3। এবং এটা ডে না বলে এটাকে আমার ঘন্টা আকারে বলা সব থেকে ভালো। যখন সে ডায়াগনোসিস হয়েছে, ডায়াগনোসিস হওয়ার সাথে সাথে সে একটা ডোজ নিয়ে নেবে। প্রথম ডোজ নেওয়ার ঠিক 8 ঘন্টা পরে সে দ্বিতীয় ডোজটা নেবে। প্রথম ডোজ নেওয়ার ঠিক 24 ঘন্টা পরে সে তৃতীয় ডোজটা নেবে। এরপর প্রতি 12 ঘন্টা পর পরে সে 4th, 5th এবং 6th ডোজটা নিয়ে নেবে। আশা করি তোমাদের এই ডোজটা নিয়ে ক্লিয়ার। তোমাদের এই শুধুমাত্র আর্টিমিথার বা লুমেফ্যান্টিন এইটার ডোজ এবং কখন দেখি এইটা মনে রাখলেই হবে। বাকি আর্টিসোনেট বা হ্যামোডাকুইন, আর্টিসোনেট বা ম্যাফ্লোকুইন এইগুলো পরীক্ষাতে ধরে না, বা এগুলো আমরা ক্লিনিক্যালি খুব একটা বেশি ইউজও করি না। সুতরাং কি, জাস্ট তোমরা প্রথমটাই মনে রাখো। এই ছিল হচ্ছে আমার প্ল্যান এ, অর্থাৎ যদি আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া হয়। ঠিক আছে, এখানে আমি আরেকটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে তুমি খেয়াল করছো কি না যে ক্লোরোকুইন, এই ক্লোরোকুইনকে কিন্তু আমরা বি, এ অথবা ডি এখানে ইউজ করি না। কারণ কি, কারণ ক্লোরোকুইন হচ্ছে ফেলসিপারামের প্রতি রেজিস্ট্যান্স হয়ে গেছে, তো ফেলসিপারামটা ক্লোরোকুইনের প্রতি রেজিস্ট্যান্ট। এই জন্য এইখানে যেহেতু আমার রেসপন্সিবল হচ্ছে ফেলসিপারাম, এই জন্য কখনোই আমরা এখানে ক্লোরোকুইনটা দেই না। আর ভিভ্যাক্সটা এখনও ক্লোরোকুইনের প্রতি সেন্সিটিভ, দ্যাটস ওয়াই আমরা ভিভ্যাক্সের ক্ষেত্রে ক্লোরোকুইনটা দিই। পরীক্ষাতে তোমাকে এইভাবে কোয়েশ্চন করবে যে একটা আনকমপ্লিকেটেড ক্লোরোকুইন রেজিস্ট্যান্স ম্যালেরিয়া ট্রিটমেন্টটা কী হবে। যখনই বলছে যে ক্লোরোকুইন রেজিস্ট্যান্স, দ্যাটস মিন কি, ক্লোরোকুইন রেজিস্ট্যান্স কোন ফর্মটা ছিল, ফেলসিপারাম, দ্যাটস মিন তোমাকে বোঝাচ্ছে আনকমপ্লিকেটেড ফেলসিপারামের ক্ষেত্রে। অর্থাৎ তোমার হচ্ছে প্ল্যান কি, এবং তোমাকে বলে দিবে এখানে শুধুমাত্র কি ফেলসিপারাম আছে নাকি মিক্স আছে, তখনকার তুমি প্ল্যান এ অথবা তুমি প্ল্যান ডি এর ভেতর চলে যাবা। অথবা তোমাকে সেইভাবে বলবে যে ক্লোরোকুইন সেন্সিটিভ ম্যালেরিয়া ট্রিটমেন্ট কি, সেন্সিটিভ কোনটা, ভিভ্যাক্স, দ্যাটস মিন তোমাকে ভিভ্যাক্সের ট্রিটমেন্টটা জানতে চাচ্ছে। ঠিক আছে, এইভাবেই তোমাকে কোয়েশন করবে যে ক্লোরোকুইন সেন্সিটিভ কোনটা, ক্লোরোকুইন রেজিস্ট্যান্স কোনটা। ঠিক আছে, এরপরে আমরা যেহেতু এ অলরেডি শেষ করলাম, এখন চলে আসো বিতে, যে বিতে কীভাবে হয়। বি আমরা কখন দিছিলাম, বি দিছিলাম যদি সিভিআর ম্যালেরিয়া হয়। সেই ক্ষেত্রে আমরা বলছিলাম যে আমরা ইন্ট্রাভেনাস আর্টিসোনেট দেবো অথবা ইন্টামাস্কুলার আর্টিমিথার দেবো। তো সেই জিনিসটা আমি সেইভাবে মনে রাখতাম যে তুমি জাস্ট মনে রাখবা এম ফর ইন্টামাস্কুলার, এম ফর মিথার, দ্যাটস ওয়াই আমরা ইন্টামাস্কুলারলি দেবো আর্টিমিথার, আর ইন্টাভেনাসলি দেবো হচ্ছে আর্টিসোনেট। ঠিক আছে, এবং আমি কিন্তু তোমাকে সেইটাও বলছিলাম আমাদের প্রথম চয়েস কিন্তু আর্টিসোনেট। এরপরে যদি আর্টিসোনেট আমার কাছে অ্যাভেলেবেল না থাকে, বা যদি পেশেন্ট যদি আর্টিসোনেটের প্রতি সুইটেবল না হয়, তাহলে আমরা এখানে আর্টিমিথার দেবো। ঠিক আছে, যদি আমরা আর্টিসোনেট দিতে চাই সেক্ষেত্রে আমরা কীভাবে দেবো, সেক্ষেত্রে আমরা দেবো 0.24 মিলিগ্রাম পার কেজি করে। ঠিক আছে, এবং এইটা যখন ডায়াগনোসিস হবে, তার সিভিয়ার সিমটম কিন্তু রয়েছে, যখন ডায়াগনোসিস হবে সাথে সাথে 12 ঘন্টা পরে এবং 24 ঘন্টা পরে আমরা দিব, এবং পরবর্তীতে নেক্সট 5 দিন পর্যন্ত 2.5 মিলিগ্রাম পার কেজি করে চলবে। ঠিক আছে, প্রতিদিন একটা। আর যদি আমরা আর্টিমিথা দিতে চাই, পেশেন্ট যদি আর্টিসোনেটের প্রতি সেন্সিটিভ না হয়, অথবা যদি আমার কাছে আর্টিসোনেট অ্যাভেলেবেল না থাকে, এক্ষেত্রে আমরা দেবো হচ্ছে আর্টিমিথার। আর্টিমিথারটা আমরা যখন আমাদের কাছে পেশেন্ট আসতেছে সাথে সাথে দিতে হবে 3.2 মিলিগ্রাম পার কেজি করে। এরপরে আমরা দেবো হচ্ছে 1.5 মিলিগ্রাম পার কেজি করে ডেইলি 5 দিন পর্যন্ত। ঠিক আছে, এবং যখন আমরা 2-1টা ডোজ দিয়ে দিতেছি, অর্থাৎ যখন পেশেন্ট মুখে খাওয়ার কন্ডিশনে চলে গেছে, তখন এই ইনজেক্টেড ফর্মগুলো চলবে, সাথে এসিটি আর্টিমিসিনিন বেস কম্বিনেশন থেরাপি এইটাও তাকে মুখে দিতে হবে। কয়টা, 6 ডোজ। ঠিক আছে, আমি একটু আগে যেই ডোজের বিষয়টা বললাম বয়সের অনুসারে কখন কখন নিবে, সেম ফর্মুলাতে এইটাও চলবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি তোমার কাছে আর্টিমিথা, আর্টিসোনেট কোনোটাই অ্যাভেলেবেল না থাকে, এক্ষেত্রে তোমাকে ইন্টারভেনাস বা ইন্টারমাস্কুলার কুইনিনের দিকে চলে যেতে হবে। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো যে আমরা ট্রিটমেন্ট প্ল্যান বিতে কী করবো। এরপরে আসো প্ল্যান সি। প্ল্যান সি আমরা কখন দিছি, যখন আমার ভিভ্যাক্স দ্বারা হয়েছে। এখানে কিন্তু ফেলসিপারাম নেই, এবং ভিভ্যাক্স হচ্ছে তোমার ক্লোরোকুইনের প্রতি সেন্সিটিভ। তো ভিভ্যাক্স যেহেতু ক্লোরোকুইনের প্রতি সেন্সিটিভ, দ্যাটস এখানে আমরা ক্লোরোকুইনই দেবো। ক্লোরোকুইনে সাধারণত 3টা ডোজ দেওয়া হয়, এই ডোজগুলো তোমরা একটু মনে রেখো, এবং এইটাও দেওয়া হবে তার ওজন কত, ওজনের উপরে নির্ভর করে। আমি সেইখানে কি ওজনের কথা বলছিলাম নাকি বয়সের কথা বলছিলাম আমার মনে নেই, এখানেও কিন্তু ওজনের উপরেই এটা নির্ভর করতেছে, অর্থাৎ তোমার ওজন কত, এরপরে এইটার উপরে তুমি নির্দিষ্ট করবা যে সে কয়টা ওষুধ নেবে। আচ্ছা, এরপরে চলে আসো যে আমাদের প্ল্যান ডিতে, অর্থাৎ আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া, যেখানে হচ্ছে তোমার মিক্স ইনফেকশন, অর্থাৎ আমার মিক্স প্যারাসাইট রয়েছে। এইখানে তো বললাম যে এটা হচ্ছে বিয়ের মতোই সেম, জাস্ট পার্থক্যটা হচ্ছে আমরা এখানে প্রিমাকুইনটা দেবো 14 দিনের জন্য, ওইখানে আমরা ছিলাম সিঙ্গেল ডোজ, এখানে দেবো 14 দিনের জন্য। আমরা কেন এখানে 14 দিনের জন্য দিলাম, কারণ এখানে মিক্স, দ্যাটস মিন ভিভ্যাক্স, ওভালি, ম্যালেরি থাকতে পারে, এইগুলা লিভারের ডরমেন্ট কন্ডিশনে থাকে, এই জন্য এখানে আমাদের 14 দিন দিতে হবে। আর আগেরটা যেহেতু শুধু ফেলসিপারামটা লিভারের ডরমেন্ট থাকে না, এই জন্য আমরা ওইখানে একটা সিঙ্গেল ডোজ দিই। ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই ছিল হচ্ছে আমাদের রেজিমেন্ট নিয়ে সব কিছু। ঠিক আছে, এখন আরেকটা কোয়েশ্চন রয়েছে যে প্রেগনেন্সি কন্ডিশনে তোমার কাছে যদি আসে তুমি কি করবা। মনে রাখবা অ্যান্টি ম্যালেরিয়াল যে এজেন্টগুলো আছে ম্যাক্সিমাম এজেন্টই সেফ। এর মধ্যে ডক্সিসাইক্লিনটা প্রেগনেন্সির জন্য হার্মফুল হবে, এই ডক্সিসাইক্লিন আর হচ্ছে প্রিমাকুইন, এই দুইটা বাদে
বাকি পুরো শিডিউল নর্মালি চলবে, অর্থাৎ পেশেন্টকে আমরা নর্মাল শিডিউলেই দিব, বাট প্রিমাকুইনটা তাকে দিব না। ঠিক আছে, এইখানে দেখো এই কথাটাই বলা আছে যে প্রিমাকুইন ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন অল ট্রাইমেস্টার অফ দ্য প্রেগনেন্সি। এই জন্য আমরা কখনোই প্রেগনেন্সি একটা পেশেন্টের যদি ম্যালেরিয়া হয় তাকে প্রিমাকুইন দেবো না। বাকি শিডিউল ঠিক আছে, বাকি শিডিউল আমরা নর্মালি ফলো করব। এই প্রিমাকুইনটা আমরা দিব কখন? প্রিমাকুইনটা হচ্ছে দিব তখন যখন হচ্ছে তার ব্রেস্ট ফিডিং স্টেজটা শেষ। এই স্টেজটা শেষ হয়ে গেলে তারপরে আমরা তাকে প্রিমাকুইন অ্যাডমিনিস্ট্রেশন করবো। এর কারণ হচ্ছে প্রিমাকুইনের একটা স্পেশাল ফিচার হচ্ছে সে হিমোলাইটিক অ্যানিমিয়া করতে পারে, হিমোলাইটিক অ্যানিমিয়া করতে পারে। এখন কেন হিমোলাইটিক অ্যানিমিয়া করে এইটা আমরা যখন প্রিমাকুইন নিয়ে ইন্ডিভিজুয়ালি আলোচনা করব তখন বলবো। ঠিক আছে, জাস্ট এখন এইটুকুই জানো যে প্রিমাকুইন হিমোলাইটিক অ্যানিমিয়া করতে পারে। আমরা যদি প্রেগনেন্সি দেই তাহলে এটা ফিটাসের ক্ষেত্রে হিমোলাইটিক অ্যানিমিয়া করতে পারে। সেই জন্য আমরা পুরো প্রেগনেন্সি স্টেট এবং তার ব্রেস্ট ফিডিং স্টেট অর্থাৎ 6 মাস পর্যন্ত আমরা প্রিমাকুইন দিব না। ঠিক আছে, যখন তার ব্রেস্ট ফিডিং স্টেজ 6 মাস শেষ হয়ে যাবে তখন সে আমাদের কাছে আসবে, তখন তাকে আমরা প্রিমাকুইন দিয়ে দেবো। বাট প্রিমাকুইনটা কিন্তু দিতে হবে, কারণ কি প্রিমাকুইন কোন জায়গাতে ছিল, সে ডরমেন্ট ব্যাকটেরিয়াকে কিল করতেছে। যদি আমরা প্রিমাকুইন না দিই তাহলে কিন্তু এটা যে কোনো সময় আবার রিল্যাপস করতে পারে, তার আবার ম্যালেরিয়া হতে পারে। এই জন্য আমরা অবশ্যই প্রিমাকুইন দিব, বাট তার ব্রেস্ট ফিডিং স্টেজ 6 মাস শেষ হওয়ার পরে। ঠিক আছে, আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে কেমোপ্রোফাইলেক্সিস। আমরা প্রোফাইলেক্সিসে কী দেবো? প্রোফাইলেক্সিসটা তোমাদেরকে আমি বলবো তোমরা এই ন্যাশনাল গাইডলাইন থেকেই পড়বা। এটা তোমরা গাইড বলো, মেইন বই বলো, কোনো জায়গা থেকেই পড়ো না, কারণ যে মেইন বইটা সেটা তো আমাদের দেশের জন্য না, আর গাইডটা কিন্তু মেইন বই থেকেই করা, সুতরাং ওইটা আসলে আমাদের দেশের জন্য ইউজফুল না। তোমাকে এই প্রোফাইলেক্সিসের জন্য মাস্ট বি দিতে হবে ম্যাফ্লোকুইন। তোমার গাইড বলো অথবা মেইন বই বলো, ওইখানে দেখবা ক্লোরোকুইনের কথা বলা, ক্লোরোকুইন। বাট তুমি একটু আগে যখনকার ন্যাশনাল গাইডলাইনটা পড়লা, এখানে তুমি কি দেখছিলা? বাংলাদেশে কিন্তু প্লেন এরিয়াতে ম্যালেরিয়া খুব একটা বেশি হয় না, বাংলাদেশে হিল এরিয়াতেই হচ্ছে ম্যালেরিয়া বেশি হয়, এবং হিল এরিয়াতে সবচেয়ে কমন অর্গানিজম হচ্ছে ফেলসিপারাম। আর ফেলসিপারাম কিন্তু ক্লোরোকুইন রেজিস্ট্যান্স। দ্যাটস মিন তুমি যদি এইখানে যদি তুমি ক্লোরোকুইনের কথা বলো তাহলে কিন্তু এটা ইউজলেস। কারণ কি? কারণ বাংলাদেশে কমন ফেলসিপারাম ক্লোরোকুইনের জন্য রেজিস্ট্যান্ট, সুতরাং ক্লোরোকুইন দিলেও এখানে কোনো লাভ হবে না। এখানে অবশ্যই তোমাকে ম্যাফ্লোকুইন দিতে হবে। আর ম্যাফ্লোকুইন তুমি দেবা কতটুকু? সেটা তুমি দেবা 250 মিলিগ্রাম উইকলি ফর অ্যাডাল্টের জন্য প্রতি সপ্তাহে 250 মিলিগ্রাম নেবে, এবং এইটা শুরু করবে সে যদি কোথাও ঘুরতে যেতে চায়, অর্থাৎ ওই হিল এরিয়াতে যদি ঘুরতে যেতে চায়, ঘুরতে যাওয়ার আগে 2 সপ্তাহ আগে শুরু করবে, এবং ঘুরে আসার পরে 4 সপ্তাহ পর্যন্ত সেইটা কন্টিনিউ করবে। ঠিক আছে, এর সাথে সে হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ মেজারমেন্ট, অর্থাৎ তোমার বেড নেট, মস্কিটো নেট, সেই সব জিনিস ইউজ করতে পারে। আর মাঝখানে যেই পয়েন্ট আছে এটা বললে বললো, না বললে না বললো, এটা এতটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, আর এইখানে যেগুলো মার্ক করা আছে আমি অলরেডি সবগুলো বইলা দিছি, তোমরা এটা একটু চোখ বুলাইলেই বুঝা যাবা। ঠিক আছে, আর এখানে যেটা বলা আছে যে আমি বললাম যে টক্সিসাইক্লিন অথবা টেটাসাইক্লিন এগুলো কিন্তু প্রেগনেন্সি এবং হচ্ছে চিলড্রেনের ক্ষেত্রে কন্ট্রা ইন্ডিকেটেড, অর্থাৎ বাকি রেজিমেন্টগুলো প্রেগনেন্সির ক্ষেত্রে নর্মালি শুনবে, শুধুমাত্র আমরা এই দুইটাকে অ্যাভয়েড করব। আর একটা বিষয় একটুখানি তোমরা এখান থেকে দেখতে পারো যে আমরা যে এসিটির কথা বললাম যে আর্টিমিসিনিন বেস কম্বিনেশন থেরাপি, এখানে আমার কী কী ছিল যে আরটি মিথার প্লাস হচ্ছে লুমেফ্যান্টিনটা দেখা যায় যে ফ্যাটের সাথে যদি কোঅ্যাডমিনিস্ট্রেশন করা যায় তাহলে ভালো হয়। সুতরাং তুমি এখানে পেশেন্টকে একটু কাউন্সিলিং করতে পারো যে এই ওষুধটা খাওয়ার পরে বা এই ওষুধটা খাওয়ার সময় আপনি 1 গ্লাস দুধ খাবেন, তাহলে আপনার অ্যাবজর্পশনটা ভালো হবে, অর্থাৎ আপনার এই ওষুধটা ভালো কাজ করবে। তুমি সেইভাবে একটু কাউন্সিলিং করতে পারলা। আর সেই যে আমরা বললাম যে আরটি মিথার আর লুমেফ্যান্টিন এদের ডোজটা কত, এখানে দেখা যায় যে আরটি মিথার থাকে হচ্ছে 20 মিলিগ্রাম আর লুমেফ্যান্টিন থাকে হচ্ছে 120 মিলিগ্রাম। ঠিক আছে, আর আমাদের এখানে ন্যাশনাল গাইডলাইন দিয়ে এখানে কিছু কথাবার্তা বলা আছে, আমি মার্ক করে দিচ্ছি, আমাদের ম্যাক্সিমাম কথাবার্তায় আমি অলরেডি বলে দিচ্ছি, শেষ। এইটুকুই আমার ন্যাশনাল গাইডলাইন থেকে জানলে হবে। এরপরে আমরা একটুখানি আমাদের স্লাইডে চলে আসি। তো আমরা কতখানি গেছিলাম? আমাদের ন্যাশনাল গাইডলাইন শেষ। তোমাদের কোয়েশনটা কীভাবে দেবে? কোয়েশন দিবে ম্যানেজমেন্ট অফ দ্য আনকমপ্লিকেটেড ক্লোরোকুইন রেজিস্ট্যান্স ম্যালেরিয়া। ক্লোরোকুইন রেজিস্ট্যান্ট মানে কি? এটা প্লাজমোডিয়াম ফেলসিপারাম দ্বারা হয়েছে। কারণ তাহলে প্লাজমোডিয়াম ফেলসিপারাম আনকমপ্লিকেট কী আছে, তাহলে তুমি বলে দিতে পারো যে যদি শুধুমাত্র প্লাজমোডিয়াম ফেলসিপারাম আমার হচ্ছে প্লান বি, যদি মিক্স হয় আমার হচ্ছে প্লান হলো গিয়ে টি। এইভাবে তুমি জিনিসটা বলে দেবে। আবার দেখো যে ম্যানেজমেন্ট অফ দ্য কমপ্লিকেটেড ক্লোরোকুইন রেজিস্ট্যান্স ম্যালেরিয়া, দ্যাটস মিন কি? আমার এইখানেও কিন্তু ফেলসিপারামকে বোঝাচ্ছে, কমপ্লিকেটেড দ্যাটস মিন সিভিয়ার ফিচার রয়েছে। ঠিক আছে, পরে আবার ক্লোরোকুইন সেন্সিটিভ দ্যাটস মিন সেইখানে কিন্তু ভিভ্যাক্সের কথা বলছি। সেইভাবেই তোমাকে কোয়েশনটা দেবে। আমাদের আজকের ক্লাসের সর্বশেষ স্লাইড যে প্রিমাকুইনের রোল কি, আর আমরা যে ব্লাড সাইজন্টিসাইড ইউজ করি সেইগুলোর রোল কি। আমার এই প্রিমাকুইন কী ছিল? এটা কিন্তু ছিল হচ্ছে আমার টিস্যু সাইজন্টিসাইড না। তো আমরা কিন্তু অলরেডি বলে আসছি আমাদের টিস্যু সাইজন্টিসাইডের কাজ কি, সে টিস্যু লেভেলে কাজ করবে। টিস্যু লেভেলে যে সাইজনগুলো আছে তাদেরকে কিল করবে। টিস্যু লেভেলে যারা ছিল এরা তো ডরমেন্ট,
দ্যাটস মিন আমার পিমাকুইনের কাজ হচ্ছে টু ইরাডিকেট ডরমেন্ট প্যারাসাইটগুলোকে মেরে ফেলতেছে, ফলে আমার রিল্যাপস করতেছে না, প্রিভেন্ট রিল্যাপস। আর যেটা আমার ব্লাড সাইজন্টিসাইড, দ্যাটস মিন কি, এটা ব্লাডের যে সাইজনগুলো আছে তাদের উপরে কাজ করে, দ্যাটস মিন যারা আমার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন করতেছে, দ্যাটস মিন এইটার কাজ হচ্ছে ইট ইজ রেসপন্সিবল ফর দ্য ক্লিনিক্যাল কিওর, এটা ক্লিনিক্যাল কিওর করবে। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। আমরা নেক্সট ক্লাসে ইন্ডিভিজুয়াল অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট নিয়ে আলোচনা করবো। আমাদের আজকের ক্লাসটা সেই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে।